এই ঘটনাটা হচ্ছে মায়ের সাথে ঘটেছিল। তারপরে জানা গেছে অ্যাকচুয়াল রিজন। হুম। তো আমার দাদু কর্মসূত্রে থাকতো হচ্ছে হাওড়াতে। দাদু পুলিশ ডিপার্টমেন্টে ছিল। তো সেখান থেকে বরাবরই হাওড়াতে থেকে এসছে। তো সেখান থেকে দাদুর ইচ্ছা হয় যে গ্রাম সাইডে বাড়ি কেনার, জায়গা কিনে বাড়ি করার। তো যথারীতি দাদু সেই সময়, অনেক আগের কথা বলছি, তাও আজ থেকে প্রায় 40-42 বছর আগের ঘটনা। তো দাদুর ইচ্ছা হয় যে গ্রামে এসে বাড়ি করব, জায়গা কিনে বাগান হবে, মন্দির হবে, বাড়ি হবে। আগেকার দিনে যেমন বাড়ি হতো উঠোন সহ, তার সাথে আরও গাছপালা বাগান থাকবে, তো এরকম ইচ্ছা হয়। তো যথারীতি সেই সময় দাদু চলে আসে শাওড়াফুলিতে। তো যেহেতু দাদু কর্মসূত্রে হাওড়াতেই পোস্টিং ছিল, তো সেখান থেকে শাওড়াফুলিতে যাতায়াতের কোনো প্রবলেম থাকার কথা নয় বলে সেখানে চলে আসে। তারপরে এখানে যখন আসে, এবার সেই জায়গা তো মায়ের কাছে পুরো অচেনা। আর ইভেন আমার দিদা, সেও হাওড়াতে থাকতো। তো সেখান থেকে চলে আসে মামারা, মাসিরা। তো অচেনা জায়গা। আর হাওড়ার সাথে যদি তুলনা করি, শাওড়াফুলি তখন প্রচণ্ড গ্রাম, তাও হাওড়া তখন মফস্বল। তো সেই সময়তে অত এই সেখানে যে অন্ধকারে রাত্রিবেলা বেরোনো যাবে না, কোনো সমস্যা হতে পারে, এসব তখন কারোর মাথায় ছিল না। তো একবার কি হয়, সন্ধ্যাবেলার আগে মাকে আমার দিদা কিছু টাকা দেয় যে যা, যেহেতু অনেক বড় ফ্যামিলি ছিল, তো তো বলেছিল ডিম নিয়ে আয়। 10-15টা ডিম আনতে দিয়েছে, রান্না করবে। তখন তো এরকম এই ফ্রিজে রাখার ব্যাপার এরকম ছিল না, এনে তখন সাথে সাথেই সেই সময় খাওয়া হয়ে যেত। আর তখন ওই রেখে খাওয়ার ব্যাপারটা থাকতো না, এখন যেটা হয়েছে। তখন সব ফ্রেশ আনবে, ফ্রেশ খাবে, সেরকম। তো যথারীতি মাকে বলে যে ঠিক আছে তুই যা, গিয়ে নিয়ে আয়। তো মা কি করে, টাকা নিয়ে যায় একটা মুদিখানা দোকানে। তো সেই যাওয়ার যে রাস্তাটা ছিল, সেটি ছিল হচ্ছে গ্রামের মাঝখান থেকে যে রাস্তা, মোটামুটি 5-10 মিনিটের রাস্তা। আর সাইডে দুধারে দুটো পুকুর, মাঝখান দিয়ে রাস্তা, আর পুকুরের ধার দিয়ে বাঁশ গাছ। আর বাঁশ গাছগুলো না পুরো মুড়ে থাকতো, মুড়ের একটা ছাউনি টাইপের হয়ে যেত, সেখান থেকে যেতে হতো। তো সেরকম রাস্তা দিয়ে গেছে, নিয়ে এসছে মা। নিয়ে আসার পর দিদা সেই ডিমগুলো সেদ্ধ করেছে। করার পরে দেখছে কয়েকটা ডিম ঠিকঠাক লাগছে না, মানে সেগুলো মানে ওই করে দেওয়া যাবে না। আর যেহেতু খুব খাওয়ার শখিন ছিল মামাবাসীরা, তো সেই ডিম খাবে না বলে মাকে বলে যে না। তখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা পেরিয়ে কি রাত্রি, মানে প্রায় 6:30-7টা হয়ে গেছে। যে যে এই ডিমগুলো নিয়ে যা, চেঞ্জ করে নিয়ে, না হলে তো সবাইকে দিতে পারবো না আমি। তো যথারীতি মাকে দেয়, আর মা ডিম খেতে এত ভালোবাসতো, ওই সেদ্ধ যে ডিমগুলো নিয়ে গেছে, সেই দোকানদারকে যখন বলেছে সে তো আর ওই সেদ্ধ ডিম ফেরত নেবে না, তখন মা আবার নতুন করে মাকে কিছু ডিম দেয়। আর মা সেদ্ধ ডিমগুলো আর নতুন ডিমগুলো নিয়ে আসছিল। এবার মা ডিম খেতে এত ভালোবাসে, ছোট, অনেক ছোট বয়স, তো ওই 4-5 বছর হবে, তার আর কত বুদ্ধি শুদ্ধি থাকবে যে ওই ডিম খেতে নেই বা কিছু। মা কি করে, সেই ডিমের ওই সাদা অংশ ওইগুলো খেতে, মানে খেতে খেতে আসছে। এবার যে এসছে রাত খাওয়ার পর থেকে মায়ের শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে বাড়িতে আসার পরে। তখন রাত্রির যখন ওই 2-2:30 মার থাকতে পারছে না, প্রচণ্ড শরীর খারাপ, অস্বস্তি হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে, অস্বস্তি। হ্যাঁ, আমি আজকে রাত্রেও লাইভ আসবো, এটা সারপ্রাইজ লাইভ এই পেজ থেকে। তো মায়ের প্রচণ্ড অস্বস্তি হচ্ছে। তখন আর আমার দিদা না প্রচণ্ড রাশভারী একটা মানুষ ছিল। ইভেন আমার দিদারও অনেক অনেক এরকম এক্সপিরিয়েন্স আছে। দিদা একটা টাইমের পর দিদার গুরুদেবের কাছ থেকে জেনে দিদাকে কিছু জিনিস দিয়ে গেছিল, বলে গেছিল। দিদাও না এই ভূত ছাড়ানো বা এই হাওয়া বাতাস থেকে ঝাড়া এগুলো কিন্তু খুব পারতো। মানে এরকমও হয়েছে, আমার দিদা মানে রাস্তায় 3 রাস্তার মোড়ে একজনকে বসিয়ে তাকে স্নান করিয়েছে, ভূত ছাড়িয়েছে, মানে এইরকম। দিদা কিন্তু এক গুরুদেবের থেকে এই জিনিসগুলো জেনেছিল, পদ্ধতিগুলো, আর দিদাকে দিয়ে গেছিল। তো হয়েছে, হওয়ার পরে দিদা বলছে তোর তো দেখে তোকে ঠিকঠাক লাগছে না, তুই কি খেয়েছিস কিছু রাস্তার মধ্যে? তখন মা তো ভয় পাচ্ছে, যেহেতু প্রচণ্ড রাশভারী মানুষ ছিল, দিদা এগুলো চট করে ধরে ফেলে। তখন বলেছে যে না, কিছু খাইনি, কারণ জানতো যদি বলি হ্যাঁ খেয়েছি, দাদুর পুলিশের মানে যে রুল থাকতো না, সেই রুল দিয়ে মার খাবে বলে মা আর কিছু বলেনি।
আচ্ছা না না আমি কিছু হয়নি, আমার এমনি শরীর খারাপ লাগছে, এরকম পেট ব্যথার। 2-2:30টার সময় মাকে রাখা যাচ্ছে না, ছটফট করছে, কাটা ছাগলের মতো ছটফট করছে। তখন কি করে মা দিদা বুঝতে পেরেছিল খুব বড় কিছু হাওয়া বাতাস লেগেছে। তখনও দিদা এই ব্যাপারগুলো তো ধাতস্থ ছিল না, পরের দিকে হয়েছে। তখন দিদা কি করে, পাশে একজন ছিল শীতলদা বলে দিদা ডাকতো, তার কাছে নিয়ে যায় যে শীতলদা দেখুন আমার মেয়ের শরীরটা খুব খারাপ করছে, কিছু বলছেও না, কি হয়েছে বুঝতে পারছি না। তখন যখন নিয়ে যায় মাকে দেখেই বলে ওকে তো খুব মানে খারাপ কিছু ধরেছে। তখন বলে খারাপ কিছু ধরেছে মানে, বলছে হ্যাঁ ও কি রাস্তা দিয়ে কিছু খেতে খেতে এসছে বা রাস্তা দিয়ে কিছু হয়েছে, একটু জিজ্ঞাসা করো তো। মাকে যখন বলছে তুমি সত্যি করে বলো কি হয়েছে, বলছে আমি ওই ডিম খেয়েছিলাম রাস্তার মধ্যে, খেতে খেতে এসছি, মাকে কিছু বলিনি, আর মাকে বলেছি ওই ডিমটা আমি ফেলে দিয়ে এসছি। তো একটা দুটো ডিমই ওরকম খারাপ ছিল। তো যথারীতি মাকে তখন বলে কি সর্বনাশ করেছে, এই জিনিস তো উচিতই ছিল না একদম, এই জায়গাটা ভালো না। তখন মা মানে দিদা বলে কি আছে, বললো পরে তোমাকে জানাবো। তখন তো সেই মুহূর্তে মাকে ঝাড়িয়ে দেয়, মাকে কিছু মানে জল ঠল পরে দেয়, সেগুলো মা খাওয়ার সাথে সাথে মায়ের শরীর ঠিক হয়ে যায়। যদি আমি ধরি মেডিকেল কোনো সমস্যা হয়েছিল ওই ডিমগুলো খেয়ে, কিন্তু সেটা হলেও তো কোনো মেডিসিন খাওয়ার পর শরীর ঠিক হওয়ার কথা, ওই রকম ঝেড়ে দেওয়ার পর তো নয়। ওই যখন মায়ের সাথে ওরকম হয়, তখন আমার মা পরে জিজ্ঞাসা করে ওখানে লোকাল যারা ছিল যে এখানে কি আছে, বলছিল এরকম প্রবলেম 7টার পর যাতে মেয়েকে না বের করি বা আমরাও না বেরোই, কিন্তু আমাদের তো হতেই পারে পুলিশের ডিউটি, তো সেখানে তো যখন তখন বেরোতে হতেই পারে, এরকম তো নয় যে আমি 7টার মধ্যেই সব হয়ে যাবে চলে আসবো আর তারপর আর বেরোতে হবে না বা তারপর আর ফিরবো না, এরকম তো নয়। তো কি হয়েছে, বলছে অ্যাকচুয়ালি এখানে তাদের ভাষাতে যে এখানে একটু সমস্যা আছে, রাত্রিবেলা 7টার পরে সন্ধ্যাবেলা আমরা কেউ বেরোই না, যা কাজ সব আমরা সন্ধ্যে 7টার মধ্যে কমপ্লিট করে নিয়ে সন্ধে ফন্ধে দিয়ে আমরা ঘর দিয়ে বেরোই না, আবার যা কাজ সেটা পরের দিন সকালে। তখন বলল কেন এরকম, তো বলল এখানে মানে গত কয়েক মাস ধরে একটা সমস্যা কি হচ্ছে, সন্ধ্যাবেলার পরই কোনো ছেলে যদি বেরোয়, বিশেষত মেয়েদের তো এরকম হাওয়া বাতাস লাগে শরীর খারাপ করে, ছেলে যদি বেরোয় সে খালি ফিল করছে তার পেছন পেছন কেউ হেঁটে আসছে বা আসার পর তার গা ভারী হয়ে যাচ্ছে একটা জায়গার নির্দিষ্ট একটা জায়গার কাছে এলে। তখন বলছে কেন, বলছে এটা আমরা জেনেছি যে ওখানে একটি মেয়ে আর একটি ছেলের একটা সম্পর্ক ছিল, তার ওখানে তো প্রচুর চাষ হতো, আগে অনেক জায়গা ছিল, চাষ বেশি হতো, আর ওই চাষের ঘর একটা থাকতো, অনেক বড় জমি হলে সেই মাঝখানে একটা ছোট ঘর থাকতো, তারা বাথরুম হিসাবে ব্যবহার করতো অনেক সময়, আর সেখানে কিছু ওই কীটনাশক রাখা থাকতো বা ওই কোদাল, এই যেগুলো চাষের ক্ষেত্রে কাজে লাগে সেই সব জিনিস রাখা থাকতো, কীটনাশক সার এগুলো সব থাকতো। তো একটি মেয়ে আর একটি ছেলে দুজন দুজনকে খুব ভালোবাসতো। এবার মেয়েটির পক্ষ থেকে যে ভালোবাসাটা ছিল সেটা জেনুইন ছিল, কিন্তু ছেলেটির কাছ থেকে যে ভালোবাসাটা ছিল সেটা জেনুইন ছিল না। কারণ হচ্ছে মেয়েটি আর ছেলেটির সম্পর্কটা অনেক দূর এগিয়ে যায়। এবার যখন এগিয়ে যায় সম্পর্কটা অনেক দূর, তো মেয়েটি যখন বলে যে আমাদের এবার মনে হচ্ছে বিয়ে করতে হবে, তখন ছেলেটি ডিনাই করে যে না এরকম তো কিছু না, আমাদের নর্মাল সেরকম কিছু না, তো আমি বিয়ে করব না। এবার যেহেতু তখনকার দিনে এতটা ওপেন ছিল না সব কিছু, মেডিকেল দিক থেকে এত কিছু অ্যাডভান্স ছিল না, তো মেয়েটি ভয় পেয়ে যায় রীতিমতো যে এরকম হলে কি করে হবে, এটা মান সম্মানের একটা ব্যাপার আছে। তো সেখানে দাঁড়িয়ে বলে যে না আমি বিয়ে করতে পারবো না, তো তুমি নিজের বাড়িতে বলে দাও যে হবে না, আমি বিয়ে করতে পারবো না, মেয়েটি বাড়িতে জানিয়েছিল। তখন ছেলেটি মানে যেহেতু ছেলেটি ডিনাই করে, তো মেয়েটি কি করে ওই কীটনাশকের যে রুমটি থাকতো না একটা ওই বড় যেখানে চাষবাস হতো সেখানে যে রুমটা থাকতো, সেখানে গিয়ে ফলিডল বলে একটা কীটনাশক, ফলিডল না ফলিডল নামক একটা কীটনাশক পাওয়া যেত, যেটা খুব পয়জনিয়াস ছিল সেই সময়, এখনো ব্যবহার হয় কৃষিকাজের ক্ষেত্রে, সেটা খেয়ে নেয়। খেয়ে নেওয়ার পরে মেয়েটি বলে যে মানে ভাবে যে যদি কিছু না হয় সেক্ষেত্রে কি করে, গায়ে আগুন দিয়ে মেয়েটি ওইখানেই ওই রুমটার মধ্যেই সুইসাইড করে। না কাল রাতে আসিনি আমি, আজকে রাত্রে 11টার সময় আসবো প্রোফাইলে, এটা তো আমি পেজে লাইভ এসছি, আমি দেবিকা রিদ্ধি ভট্টাচার্য যে আমার প্রোফাইলটা আছে
আমি সেটা থেকে রাত্রিবেলা লাইভ আসবো 11টার সময়। পুরীর ঘটনাটা শোনাবো, পুরীর হোটেলের ঘটনা। হ্যাঁ, আমার ভৌতিক আতঙ্ক বলে একটা ইউটিউব চ্যানেলও আছে, একটা গ্রুপও নতুন করা হয়েছে। অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিল আগের দিন আমার পেজ লাইভে, তো সেখানে আমি একটা ওপেন করা হয়েছে, ভৌতিক আতঙ্ক বাই দেবিকা ভট্টাচার্য বলে। তো যথারীতি মেয়েটি তো ওখানে ওরকম খেয়ে সুইসাইড করে নেয়। তারপর পরের দিন, হ্যাঁ হ্যাঁ, এটা মা আমাকে ঘটনাটা বলেছে, এটা একদম রিয়েল ইনসিডেন্ট, মারা তখন গিয়ে শুনেছিল। তো যথারীতি মেয়েটি ওরকম সুইসাইড করার পরে তারপরের দিন সকালবেলা যখন মেয়েটি খুঁজে পাচ্ছে না, যখন যার জায়গা সে যখন ওই রুমটাতে ঢুকে যায়, তখন তো তালা সিস্টেম ছিল না, তো ছোট ছোট একটা ঘর করা থাকতো, মাটির ঘর করা থাকতো, ওরকম দরজার তালা দিয়ে রাখা ওরকম ব্যাপার থাকতো না, কারণ এইসব জিনিস ওখানে কমন বলে চুরি চামারের কোনো ভয় থাকতো না। তো যথারীতি হওয়ার পরে ওরকম পরের দিন তো জানতে পারে যে এই ঘটনার ঘটেছে। তারপর মেয়েটির কাজ কমপ্লিট করা হয়। তো ওইখানে তো আর ব্যাপারটা তো সবটাই কেউ জানে না যে কেন মেয়েটি এরকম করলো, কি বৃত্তান্ত। ওরকম হওয়ার পরে যে ছেলেটি এই ঘটনাটি ঘটিয়েছিল, সেই ছেলেটি যখনই রাস্তায় বেরোচ্ছে, ছেলেটির সাথে অদ্ভুত ঘটনা ঘটছে। ছেলেটির পেছন পেছন ছেলেটি ফিল করছে মেয়েটিকে দেখতে পাচ্ছে, মেয়েটির অবয়ব দেখতে পাচ্ছে, আর মেয়েটি পেছন পেছন আসছে, সেটি ছেলেটি লক্ষ্য করছে ভালো মতো। তখন ছেলেটি সেই ভয় বাড়িতে সমস্ত কিছু জানায় যে এরকম এরকম ঘটনা ঘটেছে, আমি অস্বীকার করেছি, তাই জন্য ও বোধহয় এরকম করেছে, আর আমি এখন ওকে দেখতে পাচ্ছি। তখন বলে যে তাহলে আমাদের তো বলতে পারতিস, আমরা সবটাই মেনে নিতাম, তখন তো অনেক দেরি হয়ে গেছে, কি করণীয়। তো তখন কি করে নাকি, মেয়ে আরেকদিন ছেলেটি যখন বেরিয়েছে, বেরোনোর পর পরের দিনে ছেলেটির মৃতদেহ পাওয়া যায়। ছেলেটির মৃতদেহ পাওয়া যায়। ছেলেটি অদ্ভুতভাবে কোনো কিছু একটা ঘটেছিল বা কোনো ইনসিডেন্ট হয়েছিল, সেটা কেউ বলতে পারবে না যে এক্স্যাক্টলি কি ঘটেছিল, কারণ ছেলেটি একমাত্র জানতো কি ঘটেছিল। তারপর তো ওর মানে ওর পরে তো আর কেউ বলার নেই, বা কেউ ঘটনাটা দেখেওনি কি হয়েছিল। তো তারপর থেকে অদ্ভুতভাবে সবাই যখনই বেরোচ্ছে, অদ্ভুতভাবে গা ভারী হয়ে যাচ্ছে, পোড়া গন্ধ পাচ্ছে, আর পোড়া গন্ধের কোনো সোর্স নেই। যে কোনো কিছু হয়তো অনেক সময় হয় না, ধানের তুষ বা ওগুলো তো অনেক আগুন ধরিয়ে দেয় জমিটা পরিষ্কার করার জন্য ধান কাটার পরে, সেরকম কোনো ঘটনাই না। যখনই বেরোচ্ছে ওই জায়গায় গেলে পোড়া গন্ধ, কোনো সোর্স নেই, খালি পাচ্ছে পেছন থেকে কেউ হেঁটে হেঁটে আসছে, নুপুরের শব্দ, পা ঘষে ঘষে হাঁটার শব্দ, এরকম পাচ্ছে বলে সন্ধ্যা 7টার পরে কেউ বেরোতে পারতো না। 7টার আগে কোনো সমস্যা হতো না, যেই সন্ধ্যাটা গাঢ় হতো তারপর থেকে সমস্যাটা শুরু হতো। ওই সন্ধ্যার টাইমে ওখানে শাক ঠাক বাজতো, তখন কোনো সমস্যা থাকতো না। ঠিক যত রাত বাড়তো 7টা থেকে শুরু হতো ওই ঘটনা। আর রাত্রিবেলা বেরোলে তো তখন আর মানে তার ফেরারও কোনো আশা ছিল না, এরকম একটা ঘটনা থাকতো। তখন আমার দাদুরা তো যেহেতু এসছে, আর সবাই জানতো ওখানে পুলিশের চাকরি করে, দাদুকে সবাই সমীহ করতো। তখন দাদুকে আর আমার দিদাকে ডেকে বলে যে, মানে মা বাড়িতে আসে, বলে যে দেখুন এখানে এরকম সমস্যা হচ্ছে, তো কিছু একটা এখানে একটা করুন, প্রতিষ্ঠা করুন, আপনারা পারবেন, এখানে একটা মন্দির বা কিছু প্রতিষ্ঠা করুন, এমন কিছু করুন যাতে এই জায়গাটা একটু সেফ হয়ে যায়। আর যে জায়গাটার কথা বলছি সেটা আমার মামাবাড়ির একদম পাশেই ছিল, যেখানে ঘটেছিল ঘটনাটা। তো এখানে যাতে সেফ হয়ে যায়, একটু ঠাকুরের নাম সংকীর্তন কিছু করুন যাতে সমস্যাটা না থাকে। তখন কি করলো আমার দিদা দাদু, ডিসাইড করলো ঠিক আছে চলো এখানে আমরা গুরুদেবকে ডাকি, এখানে একটা রাধাকৃষ্ণর মন্দিরের বেদি করা হোক, এখানে রাধাকৃষ্ণ মন্দির আমরা করব। আর বাড়িতে যেহেতু আমার দিদার স্বপ্নে পাওয়া অষ্টধাতুর রাধা মাধব আছেন আর গোপাল সব রয়েছেন, তো সেই জন্য বললো ঠিক আছে চলো আমরা রাধা মাধবের একটা মন্দির করি, আর এখানে প্রত্যেক বছর বছর আমরা নাম সংকীর্তন দিই। তাছাড়া তো বাড়িতে আমাদের প্রতিষ্ঠিত ভগবান রয়েছেনই, তাদের পুজো হোক, যদি জায়গাটা একটুখানি সেফ হয়। তখন আমার দাদু কি করে, আমাদের মামাবাড়ির বাইরেই একটা জায়গা, বড় অনেকটা জায়গা নিয়ে, প্রায় 4-5 কাঠা জায়গা নিয়ে মামাবাড়ি, তার বেশি তো কম না, তার বেশি আরও। তো অনেকটা জায়গা নিয়ে গাছপালা রয়েছে, নানা রকমের গাছ রয়েছে। তারপর অনেকটা জায়গা নিয়ে মন্দিরের জায়গা বেদি করা আছে। তো পরে দাদু মারা যাওয়ার পর মন্দির করে হয়ে ওঠেনি, কিন্তু ওই বেদিটা করা আছে। আর প্রত্যেক বছর সেখানে শুরু হলো প্রথম নাম সংকীর্তন। সেখানে সব যারা নাম সংকীর্তন করতো তারা এসে ওখানে নাম গান করতো, পুজো হতো। তারপর যে নাম হয়, কৃষ্ণের নাম হতো, সমস্ত কিছু হওয়ার পর থেকে আস্তে 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 ওই জায়গাটার ওই সমস্যাটা গ্র্যাজুয়ালি কমতে শুরু করলো। তখন আবার সন্ধ্যাবেলাতে একটু লাইটের ব্যবস্থা করা হলো যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়, অন্ধকার না থাকে রাস্তাঘাট। তো আস্তে আস্তে যখন লাইট এলো,
মানুষ আরো বেশি বসতি শুরু হলো, তখন থেকে আর সেই সমস্যাগুলো দেখা গেল না। আস্তে আস্তে পরের দিকে সমস্যাগুলো কিন্তু পুরোপুরি কেটে গেছিলো। তারপর মেয়েটির মাও বোধহয় গয়ায় গেছিলো, মেয়েটির জন্য পিণ্ড দিয়ে আসে। মেয়েটির সমস্ত কিছু কাজকর্ম করার পরে সেই সমস্যাগুলো কেটে যায়। তো এখন ওই জায়গাটা অনেক ভালো হয়ে গেছে, এখন আর চেনাই যাবে না। তবে আমার মামাবাড়ি এখনো যে জায়গাটায় আছে, এখন কেউ থাকে না, যদিও বা সবাই বাইরে চলে গেছে, বাইরে থাকে, হাওড়া বা টালিগঞ্জের ওই সাইডে থাকে। তো এখনো যখন ওই দিকটাতে যাই, মামা বাড়ি অ্যাকচুয়াল যে জায়গাটাতে ছিল, দাদুর একটু ইচ্ছে ছিল গ্রাম সাইডে বাড়ি কিনবো, তো সেরকম। তো এখন মামা বাড়ির দিকটা একটু অন্ধকার আছে, কিন্তু বাকি জায়গাটা পুরো এখন তো চেনাই যায় না, এখন বোঝাই যায় না, এত উন্নত হয়ে গেছে। তাও আমি অনেক দিন 2017-তে লাস্ট গেছিলাম, তারপর থেকে কেউ থাকে না বলে আর যাওয়া হয়নি ওইখানে। তো ইচ্ছা আছে এবারে যাওয়ার, এরপর যখন যাব ওখান থেকে আমি লাইভ করে দেখাবো কোন জায়গার ঘটনা কোনখানে হয়েছে, সেই জায়গাটার মানে ভিডিও করে দেখাবো। নাম বলবো না, নাম আছে একটা জায়গাটার, বলছি না। তো কেমন লাগলো বলো এই ঘটনাটা শুনে? আর একটা ছোট্ট ইনসিডেন্ট শেয়ার করব। এখন তো ওই তারকেশ্বর সবাই যাচ্ছে, শ্রাবণ মাসের কালকে শেষ সোমবার, তো এই রিলেটেড একটা ঘটনা আছে, শেয়ার করব, বলো। আমার পিসমশাইয়ের সাথে ঘটেছিল ঘটনাটা, রাস্তার ওপর, একদম জিটি রোডের ওপর, তাও আজ থেকে 30 বছর আগের ঘটনা। একটু বলো শেয়ার করবো কিনা। হ্যালো রীতা, আমি সানডে অফ থাকি গো, সেজন্য আজকে সিন করতে পারিনি। হ্যালো সমৃতা, হ্যালো শান্তনা, ভালো আছি, বলো আরেকটা ঘটনা শেয়ার করবো কিনা। করো, ওকে করো করো বলছে। ভেরি গুড ইভিনিং, বলো শেয়ার করবো কিনা। আমার পিসমশের সাথে ঘটেছিল সত্যিকারের ঘটনা, তারকেশ্বর যেতে গিয়ে ঘটনাটা ঘটেছিল। তো সেই একটা ঘটনা আমি শুনেছিলাম, তো সেটা শেয়ার করবো কিনা বলো। সেই ইনসিডেন্টের পরে আমার পিসমশাই আর ওই তারকেশ্বরে হেঁটে হেঁটে যেত না। তো এরকম একটা, অবশ্যই করো, ভালো লাগছে, ওকে। যারা যারা ঘটনা শুনতে ভালোবাসো, সত্যি ঘটনা, আজকে আমি পুরীর হোটেলের ঘটনা শেয়ার করব। আমার পেজ থেকে রাত্রি 11টায়, সরি আমার পেজ না, এটা আমি পেজ থেকে এসেছি, আমার প্রোফাইল থেকে আমি আসবো, সবাই শুনো। ওকে ওকে, হ্যালো স্বপ্না, হ্যাঁ সমৃতা করছি, হ্যালো টুম্পা, হ্যাঁ বলছি। তো এই ঘটনাটা হচ্ছে আমার পিসমশাই, আমার বড় পিসমশাইয়ের ঘটনা। আগে এখনো অনেকেই যায় দেখবে, এখন তো ট্রেনে করে যাচ্ছে, অনেক সুবিধা হয়ে গেছে, এখন সবাই ছোট ছোট গাড়ি ভাড়া করে, যেগুলো ছোটা হাতি হয় সেটা করে যায় তারকেশ্বর। কিন্তু আগে এত তো ব্যবস্থা ছিল না, নয় ট্রেনে করে নয় হেঁটে যাওয়ারই ব্যবস্থা ছিল। তো সেরকম ভাবে তো আর আগে অত মানে সবাই যেত, তখন মানুষের মধ্যে আরো বেশি ইচ্ছা ছিল, উৎসাহ ছিল, তখন আরো মানুষ হেঁটে হেঁটে যেত। তো যথারীতি আমার পিসমশাইরা তার কিছু বন্ধু সহ ওই তারকেশ্বরে শ্রাবণ মাসে তারকেশ্বরে হেঁটে যেত। তো যথারীতি ওই জিটি রোড রোড দিয়েই তো হেঁটে যেতে হতো, ওই যেমন ওই তারকেশ্বরে যাওয়ার জন্য যে শেওড়াফুলি হয়ে ওই রাস্তা দিয়ে, তো পিসমশাইরা রীতিমতো যাচ্ছে। তো এবার যেতে যেতে পিসমশাই একটু পিছিয়ে গেছে, তখন বাজছে রাত্রি 3:30, 3টে 3:30 হবে, বেশ মাঝরাত। তো পিসমশাই কিছুটা পিছিয়ে গেছে, ওকে দেখো, যথারীতি আগে বন্ধুরা চলে গেছে, পিসমশাই পেছনের দিকে। এবার পিসমশাই একা যখন যাচ্ছে, দেখছে পেছনে কোনো লোক নেই, পিসমশাই বন্ধুরাও সব এগিয়ে গেছে, আর তখন এত ফোনও ছিল না, ফোন করে বলবে কোথায় তুই বা কিছু ছিল না। তো যথারীতি পিসমশাই যখন হেঁটে 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 যাচ্ছে, রাস্তার ধারেই একটা বাড়ি না কি মানে অতটা খেয়াল করেনি, হেঁটে যাচ্ছে নিজের মতো, দেখছে যে ওই উঁচু একটা জায়গা থেকে লম্বা টাইপের একটা শাড়ি, সাদা শাড়ি ঝুলছে, মানে পুরো রাস্তার মাঝখান অব্দি চলে এসছে সেই সাদা শাড়িটা। ঠিক আছে, এবার পিসমশাই বলছে এত লম্বা সাদা শাড়ি কি করে, মানে ওরকম রাস্তার মাঝখান অব্দি চলে এসছে। পিসমশাই ওটা দেখে না দূরে দাঁড়িয়ে গেছে, যে কি হলো এরকম ধরনের। পিসমশাই ভয় পাচ্ছে, যেতে কেউ নেই সাথে, আর অত রাত্রিবেলা, কি না কি সমস্যা বা কি বৃত্তান্ত। তখন পিসমশাই মানে মহাদেবের নাম নিয়ে ওইটাকে পাশ কাটিয়ে রাস্তার একদম ধার দিয়ে, তখন রাস্তাঘাটও তো এত উন্নত ছিল না, রাস্তার ধার দিয়ে ঠাকুরের নাম জপ করতে 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 এগিয়েছে। এবার এগিয়ে গিয়ে দেখছে সামনে একটা ছোট ঘুমটি চায়ের দোকানের, সেখানে বন্ধুরা বসে অপেক্ষা করছে। তখন এবার এবার পিসমশাই ওখানে গেছে, গিয়ে বলছে আমাকে একটুখানি জল দেবেন,
পিসেমশাই ভয় পেয়ে গেছে। বিশ্বলতা বলছে আমাকে একটু জল দেবেন? বলছে হ্যাঁ হ্যাঁ নিন জল। বলছে আপনাকে দেখে এরকম মনে হচ্ছে, আপনি ঘামছেন, কি হয়েছে, কোনো অসুবিধা? বললো হ্যাঁ বলবেন না, আমি আসছি দেখছি যে ওখানে একটা মানে কোথা থেকে বুঝলাম না, লম্বা একটা সাদা শাড়ি রাস্তার মাঝখান অব্দি চলে এসছে। ওটা কি ছিল? বলছে আপনিও দেখেছেন? বলছে হ্যাঁ। বলছে কি ছিল? বলছে আপনার খুব কপাল জোরে আপনি রক্ষা পেয়েছেন, ওখানে এরকমও হয়েছে, যদি ধরুন হেঁটে যাচ্ছেন, যদি কেউ ওর ওপর দিয়ে চলে গেল বা ওর মানে গায়ে লাগলো কোনো মতে, ওটা নাকি গলায় ফাঁস লেগে মানুষকে তুলে নেয়, মানে এইরকম একটা ঘটনা। আপনি কপাল জোরে রক্ষা পেয়েছেন, না হলে কিন্তু এরকম সমস্যা হয়। ওই রাস্তার ধারে বা কোথাও দেখা যায় পরের দিনকে ঘাড় মটকানো অবস্থায় পড়ে আছে, এরকম রাস্তার মধ্যে এরকম কিন্তু ঘটে। অনেক অ্যাক্সিডেন্ট হয় বা অনেক ইনসিডেন্ট ঘটে, তো তো সেজন্য এরকম কিন্তু সমস্যা হয়। আপনি অনেক মানে ভাগ্যবান যে এরকম আপনার সাথে কিছু ঘটেনি। তখন বলেছেন খুব ভালো হয়েছে, আর যারাই আসে তারা সব একসাথে আসে, কেউ একা আসে না। আপনি যত একা পড়ে গেছিলেন, আপনার সাথেই সমস্যাটা হয়েছে। তো যথারীতি তারপর থেকে পিসেমশাই নাকি আর কখনো তারকেশ্বরে ওইভাবে যায়নি। আর যখনই গেছে তারপরে ওই মানে নর্মাল ট্রেনে করে যেমন যায় সেরকমভাবেই গেছিলো। এই একটা ছোট ইনসিডেন্ট। তো এই দুটো ঘটনা, আমি এই পেজ থেকে মাঝে মাঝে এরকম লাইভ আসবো, সেগুলো সারপ্রাইজ লাইভ হবে। আর আজকে আমি আমার প্রোফাইল থেকে রাত্রি 11টার সময় লাইভ আসবো। পুরীর যে ঘটনাটা বলেছিলাম, অনেকেই বলেছে দিদি পুরী তুমি যাওয়া অব্দি অপেক্ষা করতে পারবো না, তার আগেই ঘটনাটা শেয়ার করো। তো আজকে আমি ওই আমার প্রোফাইল থেকে আমি ঘটনাটা শেয়ার করব, পুরীর ঘটনাটা। সবাই থেকো, আজকের মতো চলো টাটা বাই বাই। আবার আমি এই পেজ থেকে লাইভ আসবো এরকম ছোট 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 কিছু ইনসিডেন্ট শেয়ার করার জন্য। চলো, এর পরের দিনকে এই পেজ থেকে আমি ভৌতিক খাটের একটা ঘটনা শোনাবো, ভৌতিক খাটের, আর একটা ভৌতিক ফ্ল্যাটের ছোট্ট ইনসিডেন্ট। একটা রিসেল ফ্ল্যাট, আমরা তো অনেকেই রিসেল ফ্ল্যাট অনেক সময় অনেকে রিকোয়ারমেন্ট থাকে, তো সেরকম একটা ছোট ঘটনা শোনাবো এখান থেকে। চলো আজকের মতো টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো। আমি রাত্রিবেলা 11টাতে আমার প্রোফাইল থেকে লাইভ আসছি। চলো বাই।